গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চ্যাপ্টার 2 এর রুই মাছ সম্পর্কে পড়ব। লাস্ট ক্লাসে আমরা ঘাসফড়িং এর লাইফ সাইকেল এবং অসম্পূর্ণ রূপান্তর সম্পূর্ণ জেনেছিলাম। তো তোমাদের প্রাণী পরিচিতি নামে যেই সেকেন্ড চ্যাপ্টার আছে, সেখানে থার্ড যেই প্রাণী সম্পর্কে আমরা বিস্তারিত জানব তার নামই হচ্ছে রুই মাছ, যার বৈজ্ঞানিক নাম লেভিও রুহিতা। আমরা যদি হাতে লিখি তাহলে সেটা স্ট্রেইট লিখে নিচে হচ্ছে অবশ্যই আন্ডারলাইন করব সায়েন্টিফিক নেমের নিচে। আর যদি সায়েন্টিফিক নেমটা আমরা প্রিন্ট করি তাহলে ইতালিক অক্ষরে লিখব, যেটা কিনা ক্লাসিফিকেশনের এখানে দেওয়া আছে। তো রুই মাছ সম্পর্কে আসলে নতুন করে বলার মতন যে তেমন কিছু আছে তা না। রুই মাছ আমরা কম বেশি সবাই চিনি, তবে অনেকে রুই মাছ আর কাতল মাছের মধ্যে কিছুটা পার্থক্য চিনে না প্রথম অবস্থায়। তবে মোটামুটি বাজারে যারা যাতায়াত করো বা রুই মাছ আর কাতল মাছ দুইটাই যারা দেখেছো পাশাপাশি রেখে, খুব স্বাভাবিকভাবে সেটা চিনতে পারবে। কারণ রুই মাছের মুখটা একটু লম্বাটে থাকে, কাতল মাছের মুখটা একটু চওড়া থাকে। কাতল মাছের যেই মুখ ওপেনিং, মাউথ ওপেনিং, এটা হচ্ছে একটু চওড়া হয়, আর রুই মাছের যেই মুখ মাউথ ওপেনিং সেটা হচ্ছে আকারে ছোট হয়। রুই মাছ বাংলাদেশের অন্যতম একটা প্রধান এবং পরিচিত কার্প জাতীয় মাছ। অত্যন্ত সুস্বাদু স্বাদে খাওয়ার সময় এবং অধিক প্রোটিনযুক্ত এটা, এবং সহজে চাষ এবং দ্রুত বর্ধনশীল এটা একটা মাছ, যা কিনা এবং খুবই সুলভ হওয়ার জন্য খাদ্য হিসেবে বেশ জনপ্রিয় এবং অর্থনৈতিকভাবে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি মাছ। বাংলাদেশের মেজর কার্প এর মধ্যে এ মাছটি বাংলাদেশ সহ ভারত এবং মায়ানমারের সব রকমের উন্মুক্ত জলাশয়ে, নদী, খালবিল, হাওর, বাওর, পুকুর সব জায়গায় ব্যাপকভাবে চাষাবাদ করা হয় বা থাকে। এটি জলাশয়ের মধ্যস্তরের একটি মাছ, অর্থাৎ এটি জলাশয়ের যদি আমরা তিনটা পার্ট করি, উপরের স্তর, মধ্যস্তর আর নিম্ন স্তর, সেই মধ্যস্তরে এই রুই মাছ হচ্ছে বসবাস করে। পানির অন্যান্য স্তরবাসী মাছের সাথে একে চাষ করা যায়, তাই প্রাকৃতিক জলাশয় ছাড়াও বর্তমানে প্রচুর পরিমাণে বদ্ধ জলাশয়ে বলতে পুকুরে ব্যাপকভাবে এটা চাষ করা হয়। স্বাভাবিক অবস্থায় খামারে বছরে প্রায় 35 থেকে 40 সেন্টিমিটার বা 1 থেকে 1.5 ফুট লম্বা এবং 700 থেকে 800 গ্রাম ওজন বিশিষ্ট হচ্ছে রুই মাছ চাষাবাদ করা হয়, আরও বেশিও হয়। একটা রুই মাছ প্রায় হালদা নদীর একটা রুই মাছ প্রায় 2.5 কেজি পর্যন্ত বাড়ে। এ কারণে হালদা নদীর রুই মাছগুলো রেণুপোনা বা ডিমপোনা দামি হয়ে থাকে। অপরিণত অবস্থায় এরা প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন, যেটা হচ্ছে পানিতে ভাসমান অতি ক্ষুদ্রকার যেই উদ্ভিদ, সেটা খেয়ে থাকে। পরিণত অবস্থায় এরা হচ্ছে হার্বিভোরাস বা তৃণভোজী, অর্থাৎ জলাশয়ের যে উদ্ভিদের যে নরম অংশ অথবা শ্যাওলা সেগুলো খেয়ে থাকে। তবে চাষ করার জন্য আমরা যে রুই মাছটা চাষ করি সেখানে সম্পূরক খাবার হিসেবেও কিছু চালের গুঁড়া দেওয়া হয়, গমের ভুসি খাওয়ানো হয়, অথবা সরিষার খৈলও খাওয়ানো হয়। দেখো, এখানে শ্রেণীতাত্ত্বিক অবস্থান দেখানো হয়েছে বা সিস্টেমেটিক পজিশন। মূলত যে কোনো প্রাণীর পরিচিতি পড়ার সময় আমরা সায়েন্সের স্টুডেন্টরা নর্মালি হচ্ছে প্রাণীটির ক্লাসিফিকেশন দেখি, এবং ক্লাসিফিকেশনটা করা হয় মূলত একেবারে ফাইলাম থেকে স্পেসিস পর্যন্ত। প্রত্যেকটা হিয়ারিচি মেনটেন করেই একটা প্রাণীর ক্লাসিফিকেশন করা হয়। প্রথম হিয়ারিচির স্টার্টিং করা হয় ফাইলাম থেকে, দেন আস্তে আস্তে নিচের দিকে যেতে যেতে আমরা স্পিসিস পর্যন্ত দেখি, বৈশিষ্ট্য অনুযায়ী সেটাকে নির্দিষ্ট ক্লাসিফিকেশনের মধ্যে ফেলি। যেমন ফাইলাম, যখন রুই মাছটা আমরা নিয়ে দেখি যে রুই মাছের জীবনের কোনো না কোনো দশায় সেটা হচ্ছে নটোকট থাকে, পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু থাকে এবং গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, তখন নিঃসন্দেহে আমরা এটাকে বলতে পারি এটা করডাটা পর্বের বা করডাটা ফাইলামের একটি প্রাণী। এর পরবর্তী বৈশিষ্ট্যে দেখা যায় এটি নটোকটটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তাই এটাকে সাবফাইলাম ভার্টেব্রাটার মধ্যে রাখা হচ্ছে। থার্ড ক্যারেক্টার
হিসেবে দেখি এটা সারা জীবনব্যাপী হচ্ছে জলজ, অর্থাৎ এটা পানিতে বসবাস করে, তাই এটার সুপার ক্লাস এটাকে ফিসেস এর মধ্যে রাখা হয়েছে। এরপরে এইটা যেহেতু ফিসেস এবং এই ফিশেসের মধ্যে এটার যেই পাখনা সেখানে রশ্মি আছে, অর্থাৎ পাখনার মধ্যে রশ্মিযুক্ত পাখনা, তাই এটাকে অ্যাক্টিনোপটেরিজি ক্লাসে রাখা হয়েছে। এরপরে এটার যে পার্শ্বরেখা যেই ল্যাটারালি যেই একটা সাইন বা লাইন থাকে, সেই লাইনটা হচ্ছে অঙ্গ এবং লেজের শীর্ষদেশ পর্যন্ত বিস্তৃত থাকে। এই কারণে এটাকে সিপ্রিনিফর্মেস অর্ডারের মধ্যে রাখা হয়েছে। এছাড়া এদের যে ভোমার দাঁতহীন এবং গলবিলীয় দাঁতটা উপস্থিত, অর্থাৎ এটার গলবিলের মধ্যে বিশেষ ধরনের দাঁত আছে, এটা এই কারণে সিপ্রিনিডি ফ্যামিলির মধ্যে রাখা হয়েছে। অবশেষে জেনাস হচ্ছে লেভিও এবং স্পেসিস হচ্ছে লেভিও রোহিতা, এটার স্পেসিস। এই ছিল মোটামুটি একটা ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা হওয়ার জন্য তার যে বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ যে এক্সটার্নাল মরফোলজি, এটাই মূলত হচ্ছে এখানে বিবেচনা করা হয়েছে। কিছু জিনিস ইনফরমেশন বাংলাদেশে মূলত হচ্ছে যেই কার্ভ নামে পরিচিত, সেগুলো মূলত হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে সিপ্রিনিফর্মেস বর্গের সিপ্রিনিডি গোত্রের, অর্থাৎ সিপ্রিনিডি ফ্যামিলির। এদের মধ্যে পরিণত অবস্থায় যারা মূলত হচ্ছে 100 সেন্টিমিটার থেকে বড় হয় এবং ওজনে প্রায় 1.5 কেজিরও বেশি হয়, যেমন রুই, কাতলা, মৃগেল, এদেরকেই মূলত হচ্ছে মেজর কার্প বলে। এটা একটা যেহেতু রুই মাছ, তাহলে আমরা এই কারণেই এটাকে আমরা মেজর কার্প বলে থাকি। যে সকল মাছগুলোর ওজন মূলত হচ্ছে 1.5 কেজির বেশি এবং লম্বায় 100 সেন্টিমিটার হতে পারে, তাদেরকে আমরা মেজর কার্প বলি। যারা এই মাপের চাইতে ছোট এবং ওজনে কম, তাদেরকে আমরা মাইনর কার্প বলি। মাইনর কার্পগুলো মূলত হচ্ছে পুঁটি, বাটা মাছ, গুতুম মাছ, এগুলোকে বলা হয়। এবং বিভিন্ন ধরনের বিদেশগত কার্প এক্সোটিক কার্প নামেও পরিচিত, যেমন গ্রাস কার্প, মিরো কার্প, বিগ হেড কার্প, এগুলো হচ্ছে বিদেশি কার্প বলা হয় এটাকে। তো রুই মাছের এই ছিল ক্লাসিফিকেশন। এরপরে আমরা রুই মাছের বাহ্যিক গঠন সম্পর্কে পড়ব, এক্সটার্নাল স্ট্রাকচার অফ লেভিও রোহিতা। দেখো এখানে রুই মাছের বাহ্যিক গঠনে আমরা দেখতেছি, দেখো রুই মাছের দেহকে মোটামুটি 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে মাথা, ঠিক এতটুকু পর্যন্ত। এরপরে দেহকাণ্ড, অর্থাৎ এতটুকু পর্যন্ত। এরপরে দেহকাণ্ডের পরে যতটুকু আছে এটাকে বলা হয় হচ্ছে লেজ। এই 3টা ভাগে আমরা রুই মাছের দেহটাকে ভাগ করতে পারি। রুই মাছ দেখতে কিন্তু মোটামুটি হচ্ছে একটি মাকু আকৃতির, অর্থাৎ মধ্যভাগটা মোটা এবং দুই প্রান্ত হচ্ছে ক্রমান্বয়ে সরু হয়ে গিয়েছে, এবং দেহের এই আকৃতির কারণে এটি পানির মধ্যে খুব দ্রুত চলাচল করতে পারে এবং বাধাপ্রাপ্ত খুব একটা হয় না। এর পিঠের দিকের রঙটা হালকা কালো অথবা ছাই রঙের হয় এবং পেটের দুই পাশ রূপালি সাদা হয়। পূর্ণবয়স্ক রুই মাছ সর্বোচ্চ 1 মিটার পর্যন্ত লম্বা এবং 20 থেকে 25 কেজি ওজনের হয়ে থাকে। তার মানে চিন্তা করে দেখো একটা রুই মাছ কতটা বড় হতে পারে এবং কত বড় হয়। রুই মাছের দেহকে যেটা আমরা যে 3টা ভাগে ভাগ করলাম, যার মধ্যে সবচাইতে সম্মুখ দিকে আছে হচ্ছে মাথা, এবং এই মাথার এখানে দেখো কিছু পার্ট ইন্ডিকেশন করা আছে, যেমন হচ্ছে মুখছিদ্র, তার ঠিক উপরে মুখছিদ্রের উপরে সেখানে ঠোঁট থাকে এবং তার আরেকটু উপরে দেখা যায় যে 2টা ছিদ্র থাকে, সেটাকে নাসারন্ধ্র বলে, এবং খুব সুন্দর 2টা চোখ থাকে দুই পাশে 2টা, এবং একটা কানকোয়া বা হচ্ছে যেটাকে আমরা কানকো বলি, সেই কানকোটা
থাকে। এটি সাধারণত দেখা যায় যে এই মাথাটা 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং মুখছিদ্র যে সরু চামড়ার মতন ঠোঁট, এই ঠোঁটটা হচ্ছে একটি অনুপ্রস্থ ছিদ্র, মুখটা হচ্ছে একটা অনুপ্রস্থ ছিদ্র, অর্থাৎ অনুপ্রস্থভাবে ছিদ্র থাকে। এটা চামড়ার মতন ঠোঁট দ্বারাই আবৃত থাকে এবং দেহের সামনের অঙ্কীয় উপর প্রান্তে এটা অবস্থিত। মুখছিদ্রের দুই প্রান্তে মূলত হচ্ছে একটা করে মোট হচ্ছে 2টা অতি ক্ষুদ্রাকৃতির সুতার মতন সংবিধি হচ্ছে ম্যাক্সিলারি বার্বেল থাকে, যেটা হচ্ছে আমরা সামনাসামনি যখন রুই মাছটা দেখবো তখন হয়তো বা জীবিত অবস্থায় দেখা যায়। অনেক সময় বড়শি দিয়ে রুই মাছ ধরতে গেলে সেটা ছিঁড়েও যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এটা সাইজে খুবই ছোট, সুতার মতন। এবং এদের চোয়ালে কোনো দাঁত না থাকলেও গলবিলীয় অঞ্চলে এদের দাঁত আছে। এরা তৃণভোজী এবং যে তৃণজাতীয় খাদ্য, যেটা ঘাস লতা পাতা জাতীয় বা শ্যাওলা জাতীয় খাদ্যটা সেটা চর্বণে সহায়তা করে। এছাড়া এদের একজোড়া চোখ আছে এবং একজোড়া নাসা ছিদ্র দেখা যায় এবং অপারকুলাম বা কানকো দ্বারা ফুলকা, 4 জোড়া ফুলকা মূলত হচ্ছে আবৃত থাকে। প্রতিটি কানকোয় অঙ্কীয় দিকে একটা পাতলা স্বচ্ছ পেশিময় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে যা ফুলকার প্রকোষ্ঠকে ঢেকে রাখে। অর্থাৎ এই যে কানকোয়াটা দেখলাম, কানকোয়ার ঠিক এই প্রান্তে দেখা যায় যে এখানে একটা পাতলা পর্দা থাকে যা কিনা এটা ফুলকাটাকে খুব সুন্দরভাবে ঢেকে রাখে, যেটাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলা হয়। কানকোয়াগুলো হচ্ছে নরমক্ষম এবং এর মধ্য দিয়ে শ্বসন প্রক্রিয়ায় বহির্গামী পানির স্রোত দেহের বাহিরে বেরিয়ে যায়। এর পরবর্তী যে পার্ট দেহের সেটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ড মূলত হচ্ছে রুই মাছের কানকোয়ার শেষ ভাগ থেকে পায়ুর পর্যন্ত বিস্তৃত থাকে। এখানেই মূলত হচ্ছে বিভিন্ন পার্শ্বরেখা দেখা যায়, এছাড়া ফিন বা হচ্ছে পাখনা দেখা যায়। এটা মধ্যভাগ হচ্ছে প্রশস্ত এবং পুরোটা জুড়েই হচ্ছে সাইক্লয়েড আইস দ্বারা আবৃত থাকে। মাথাটা হচ্ছে কিছু পরিমাণে আইসহীন থাকলেও দেহকাণ্ড পুরোটাই হচ্ছে আইসযুক্ত থাকে। এদের যে ল্যাটারাল লাইন অর্গান বা পার্শ্বরেখা অর্গান সেটা হচ্ছে সংবেদী, এটা হচ্ছে সংবেদী সম্পূর্ণটাই, পুরোটা জুড়েই এটা দেখা যায় অনুদৈর্ঘ্য বরাবর। ধরের পৃষ্ঠীয়, অঙ্কীয় এবং পার্শ্বীয় এবং শেষ প্রান্ত জুড়ে 5 ধরনের মোটামুটি হচ্ছে পাখনা আছে। দেখো, পার্শ্বীয় রেখা যেটাকে ল্যাটারাল লাইন বলতেছি আমরা, এই বরাবর, ঠিক এই যে এই বরাবর হচ্ছে কিছু লাইন আছে, এই লাইন বরাবর যে লাইনটা, এটাকে বলতেছি হচ্ছে পার্শ্বীয় রেখা। তো এছাড়া পাখনার দিকে দেখা যাচ্ছে পুচ্ছ পাখনা, পায়ু পাখনা, শ্রোণী পাখনা, বক্ষ পাখনা, এছাড়া পৃষ্ঠ পাখনা, মোটামুটি হচ্ছে 5টা ধরনের হচ্ছে পাখনা দেখা যায়। পাখনায় মূলত হচ্ছে প্রত্যেকটাতেই হচ্ছে রশ্মি থাকে। মূলত দেখা যায় পৃষ্ঠীয় পাখনায় 15 থেকে 16টা রশ্মি থাকে। এছাড়া বক্ষীয় পাখনা যেটা, সেখানে 17 থেকে 18টা হচ্ছে পাখনা রশ্মি থাকে। পেছনের দিকের অঙ্কীয় দিকে যেই পাখনা, সেখানে বক্ষ পাখনা, সেখানে হচ্ছে 9টা করে পাখনা রশ্মি থাকে। একজোড়া ক্ষুদ্রাকৃতির শ্রোণী পাখনা উপস্থিত। এই যে শ্রোণী পাখনাটা, এই শ্রোণী পাখনায় দেখা যাচ্ছে যে পুচ্ছ পাখনা এবং শ্রোণী পাখনার মাঝামাঝি স্থানে পায়ুর গোড়ার দিকে মাঝারি আকৃতির একটি পায়ু পাখনা থাকে। তো এই যে পায়ু পাখনা এটা হচ্ছে পায়ু পাখনা, আর এটা হচ্ছে শ্রোণী পাখনা। তো পায়ু এবং মূলত পায়ু পাখনা যার সামনের গোড়ায় হচ্ছে পায়ু এবং রেচন প্রজনন ছিদ্র উন্মুক্ত থাকে। এতে মোট দেখা যায় যে 7টার মতন পাখনা রশ্মি বিদ্যমান। দ্যাট মিনস আমরা অ্যাক্টিনোপটেরিজম যে বললাম সেটার বিশেষত্বটা এখানেই প্রমাণ হয়ে গেল, কারণ প্রত্যেকটা পাখনাতেই পাখনা রশ্মি বিদ্যমান। তো ঘাসফড়িংয়ের এই যেই পাখনাগুলো, এটা আরেকবার আমরা রিভিশনে আসব। তো আপাতত আমরা গঠনের পার্ট পুরোটা শেষ করি। এছাড়া ঘাসফড়িংয়ের বিশেষ ধরনের একটা আইস থাকে যার নাম হচ্ছে সাইক্লয়েড আইস। এটি ত্বকের দেখা যায় যে একেবারে ডার্মাল স্তর হতে সৃষ্ট এক ধরনের পাতলা গোলাকার। তো এখানে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আরও। লেজ, এরপরে সবার লাস্টে হচ্ছে লেজ। লেজে দেখা যায় রুই মাছের দেহের পেছনের প্রান্তীয় ভাগে একটা হোমোসার্কেল লেজ থাকে। নর্মালি আমরা যদি লেজের প্রকারভেদ
দেখি আকার অনুযায়ী নর্মালি লেজটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হোমো সার্কেল আর একটা হচ্ছে হ্যাটেরো সার্কেল। যেটা হচ্ছে দুইটা লোব যদি সমান থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা হোমো সার্কেল, যেটা হচ্ছে আমরা এই যে রুই মাছে দেখতেছি। আরেক ধরনের লেজ আছে, সেটা হচ্ছে দেখতে অনেকটা, লোবটা হচ্ছে একটা বড় আর একটা হচ্ছে ছোট, এটাকে বলা হয় হচ্ছে হ্যাটারো সার্কেল লেজ। এটা মূলত হচ্ছে ডলফিন টাইপের মাছগুলো বা সামুদ্রিক মাছে বেশি দেখা যায়। তো এই ছিল হ্যাটারো লেজের প্রকারভেদ। তো আমরা এখানে মূলত হোমো সার্কেল লেজ দেখতেছি, এবং এই লেজের মধ্যেও দেখা যায় পাখনা রশ্মি আছে, মূলত হচ্ছে 19টি পাখনা রশ্মি এই পুচ্ছ পাখনা বা লেজ অঞ্চলে থাকে। তো এই হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার অফ লেভিওরোহিতা। এখানে বিশেষত দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে পাখনা এবং আরেকটি হচ্ছে রুই মাছের আইস। এটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি, চলো। রুই মাছের যেই পাখনাগুলো আছে সেই পাখনাতে মূলত হচ্ছে দুই ধরনের পাখনা বলা যায় এগুলোকে, একটা হচ্ছে যুগ্ম পাখনা আর একটা হচ্ছে অযুগ্ম পাখনা। যুগ্ম পাখনা মূলত হচ্ছে সংখ্যায় হচ্ছে এক জোড়া, আর অযুগ্ম পাখনা সেটা হচ্ছে মূলত একটি করে, অর্থাৎ সংখ্যায় হচ্ছে বিজোড়। এটা হচ্ছে জোড়া, যুগ্ম পাখনাটা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, আর অর্থাৎ এক জোড়া করে। বক্ষ পাখনা যেমন এখানে যুগ্ম পাখনার মধ্যে আছে বক্ষ পাখনা, তাহলে এটা কয়টা হবে? এক জোড়া, দ্যাট মিনস হচ্ছে দুইটা। শ্রোণী পাখনা, তাহলে এটা হচ্ছে জোড়ায় আছে, তাহলে এটা কয়টা হবে? দুইটা। একইভাবে অযুগ্ম পাখনা যেটা পৃষ্ঠ পাখনা, সেটা হবে কয়টা? একটা। পায়ু পাখনা সেটা কয়টা হবে? একটা। পুচ্ছ পাখনা এটাও হবে একটা। তো মূলত এখানে এই যে পাখনাগুলো, এগুলোর অবস্থানটা খুবই ইম্পর্ট্যান্ট। না হলে অবস্থান যদি তোমরা না জানো তাহলে পাখনাগুলোকে সঠিকভাবে চিনবা না। যেমন বক্ষ পাখনা, এটা হচ্ছে কানকোর পেছনে থাকে এবং দেহের পার্শ্বীয় ভাগে দেখা যায়। শ্রোণী পাখনা যেটা হচ্ছে বক্ষ পাখনার পেছনে এবং দেহের অঙ্কীয় ভাগে অবস্থান করে। অর্থাৎ আমি যদি ছবি এঁকে দেখাই, একটা ছোট্ট একটা রুই মাছ এখানে এঁকে দেখাচ্ছি। এই যদি রুই মাছ হয়, বক্ষ পাখনা মূলত হচ্ছে কানকোর ঠিক পেছনে দেহের পার্শ্বীয় ভাগে। এটা হচ্ছে বক্ষ পাখনা। এটা এই সাইডে একটা থাকে, ঠিক অপোজিট সাইডে আরেকটা থাকে, টোটাল হচ্ছে এক জোড়া। এরপরে শ্রোণী পাখনা, শ্রোণী পাখনাটাও হচ্ছে এক জোড়া। এটা বক্ষ পাখনার পেছনে এবং দেহের অঙ্কীয় ভাগে থাকে, অর্থাৎ ঠিক এই বরাবর। এটা হচ্ছে শ্রোণী পাখনা। এটাও এই সাইডে যেরকম একটা থাকে ওই সাইডে একটা থাকে, অর্থাৎ টোটাল দুইটা। এরপর আসি আমরা পৃষ্ঠ পাখনায়, যেটা কিনা দেহের মাঝামাঝি ঠিক পৃষ্ঠীয় ভাগে অবস্থিত। এটা হচ্ছে পৃষ্ঠীয় পাখনা। এছাড়া পায়ু পাখনা, এটা হচ্ছে পায়ু সংলগ্ন এবং দেহের অঙ্কীয় ভাগে, এবং সবার শেষ মাথায় এই জায়গায় ছোট্ট করে একটি পাখনা থাকে, এটা হচ্ছে পায়ু পাখনা। এরপরে আছে হচ্ছে পুচ্ছ পাখনা, যেটাকে আমরা লেজ নামে জানি, যেটা কিনা দেহের পশ্চাৎ দেশে এবং শেষ প্রান্তে। এটাও হচ্ছে একটা, অর্থাৎ লোব দুইটা, বাট এটা কিন্তু পাখনা কিন্তু একটা, এটাকে আবার ভুলেও দুইটা মনে করা কিছু নাই। তো এই হচ্ছে রুই মাছের পাখনার নাম, প্রকৃতি এবং সংখ্যা পরিচিতি। এবার চলো আমরা রুই মাছের যেই আইস বিশেষ ধরনের সেটা সম্পর্কে জানি। রুই মাছের আইস মূলত হচ্ছে সার্কুলার, বা হচ্ছে এটাকে বলা হয় সাইক্লয়েড ধরনের আইস।
এটা হচ্ছে সাইক্লোয়েড আইস। সাইক্লোয়েড আইসের বেশ কিছু বিশেষত্ব হচ্ছে এটি ত্বকের ডার্মাল স্তর হতে সৃষ্ট এক ধরনের পাতলা গোলাকার এবং অস্থিপাতময় রূপালী বর্ণের বিশেষ একটা গঠন। এটি মূলত হচ্ছে চুন আর কোলাজেন তন্তু দ্বারা গঠিত। এর মাঝখানে একটা কেন্দ্র রয়েছে যাকে আমরা কিনা ফোকাস বলতেছি। মাছের বয়স বাড়ার সাথে সাথে এই ফোকাসকে ঘিরে বৃত্তাকার রেখার স্তর সৃষ্টি হয়, যার নামকে আমরা সার্কুলি বলি। এই সার্কুলি দেখেই বোঝা যায় মূলত হচ্ছে মাছটার বয়স কত হয়েছে। বছরান্তেই মূলত হচ্ছে অর্থাৎ 1 বছর পর পরই মূলত সার্কুলিগুলো ঘনভাবে সন্নিবেষ্টিত হয়ে আর একটু মোটা এবং স্পষ্ট দেখা যায়। তাকে বার্ষিক বৃদ্ধিরেখা বা অ্যানুলি বলা হয়। এর সাহায্যে মাছের বয়স বৃদ্ধির হার নির্ণয় করা হয়ে থাকে। মূলত আইস মাছের প্রধান প্রতিরক্ষাকারী একটি অঙ্গ হলেও এটি মূলত মাছের চলাচলে পানির বাধাটা মূলত কমাতে এবং দেহত্বককে পানির ঘর্ষণজনিত ক্ষয় অর্থাৎ পিচ্ছিল করা অথবা ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করতে সহায়তা করে। এই কারণে বলা যায় যে রুই মাছের আইস খুবই উপকারী একটা ভূমিকা পালন করে তার চলাচলের ক্ষেত্রে এবং তার দেহটাকে বাহিরের আঘাত থেকে রক্ষা করতে। তো আজকে এই পর্যন্তই রুই মাছের গঠন সম্পর্কে আজকে আমরা জানলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবা। যারা ক্লাসটা দেখেছ তারা পারলে বাড়িতে যদি রুই মাছ আনা সম্ভব হয় রুই মাছ এনে দেন রুই মাছটা আরেকবার একটু এক্সটার্নাল মরফোলজি বা স্ট্রাকচারটা একটু মিলিয়ে নিবে, যাতে তোমাদের পড়ালেখাটা আরও সহজ হয়ে যায়। মূলত রুই মাছ সম্পর্কে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিক্যাল হবে। যদি কলেজ খুললে তখন রুই মাছ সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো আবার বলবো। তো আশা করি সবাই সুস্থ থাকো এবং ক্লাসগুলো ফলো করতে থাকো। বাসায় থেকেও আমরা যাতে খুব ভালোভাবে ক্লাসগুলো করে আমাদের পড়াটা এগিয়ে যেতে পারি সেই শুভকামনা রেখেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। যারা ক্লাসে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করোনার মধ্যে সবাই যাতে বাসায় থাকো, বের হইলে অবশ্যই মাস্ক নিয়ে বের হবে। শীতকালে একটু গরম পানি বা গরম খাবার খাবে, ঠান্ডার যাতে শরীরে না লাগে, এবং বাইরে বের হলে শীতের কাপড় পরে বের হবে। মূলত এই পরিস্থিতিতে আমাদের ঠান্ডা না লাগাটাই বেটার। সবার সুস্থ জীবন এবং সুস্থ দেহ কামনা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।